আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে কালো রাত 24-এর সবাইকে স্বাগতম। আজ চলে আসলাম সবার পছন্দের আয়েশাপরীর গল্প নিয়ে। আজকের গল্পটা স্পেশাল হতে চলেছে, কারণ এই গল্পে আয়েশাপরী মুখোমুখি হবে স্বয়ং জিনের বাদশার। শুধু জিনের বাদশা না, এই গল্পে আরও দুজন নার্গিস পরী ও ফাতেমা পরীর কাহিনী থাকছে। খুব চমৎকার ও রহস্যময় হতে চলেছে গল্পটা। যারা আয়েশাপরীর গল্প নতুন শুনছেন তারা হয়তো আয়েশাপরীর বিষয় জানেন না। আয়েশাপরী গল্পের মাঝে আমার বউ। আয়েশাপরীর হাতে একটা বিশেষ ধরনের চুড়ি আছে, যেটার শক্তি অনেক, যার ফলে কোনো জিন ও পরী আয়েশাপরীর সাথে যুদ্ধ করতে পারে না। আয়েশাপরী আমার বউ আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আয়েশাপরীকে নিয়ে এই চ্যানেলে আগের সব গল্প দেয়া আছে, শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেব। অনেক কথা বলে ফেললাম, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি আয়েশাপরীর গল্প। ঘড়িতে রাত 9টা। আমিও আয়েশাপরী ঘরে শুয়ে কথা বলছিলাম। এমন সময় মা ডাক দিয়ে বলল, নিশাদ, আকাশটা খারাপ করছে, বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। তোর বাবা তো এখনো দোকান থেকে এলো না, তুই লাইট হাতে একটু এগিয়ে দেখতো। মায়ের কথায় আমি কিছু না বলে লাইটটা নিয়ে বের হব, এমন সময় বাবা আসলেন। বাবাকে দেখে বললাম, ওই তো বাবা আসছেন। এদিকে তখন বাবাকে দেখে মা বলল, যান ভেতরে গিয়ে হাত মুখ দিয়ে বৌমাকে নিয়ে খেতে আয়। তোর বাবা তো আসলেন। মায়ের কথায় আমি ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়েশাকে নিয়ে খেতে আসলাম। খেতে এসে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি। এমন সময় বাবাকে বললাম, বাবা, তোমার আসতে দেরি হলো, আকাশ যে একটু খারাপ, একটু পর তো বৃষ্টি চলে আসবে। আকাশ খারাপ থেকে দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো না? আমার কথার জবাবে বাবা বললেন, আরে আমি তো তাই করছিলাম, আকাশ খারাপ দেখে দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ির দিকে আসছিলাম। এমন সময় হঠাৎ আমার সামনে একটা সাপ চলে আসে। আমি সাপটাকে দেখে দাঁড়িয়ে যাই। ঠিক তখনই সাপটা ফোঁস করে আমাকে ভয় দেখাতে থাকে। পরে কোনো উপায় না পেয়ে একটা গাছের ডাল দিয়ে সাপটাকে আঘাত করি। আমার আঘাতে সাপটা এখানে গড়াগড়ি করতে করতে মরে যায়। সাপটাকে আমি মারার জন্য আঘাত করিনি, ভাবছিলাম লাঠি দিয়ে ভয় দেখালে পালিয়ে যাবে, কিন্তু সাপটা না পালিয়ে আরও সামনের দিকে এগিয়ে আসে। তাই উপায় না পেয়ে একটু আঘাত করি, আরও মারা যায়। জানি সাপটা কেমন অদ্ভুত রকম ছিল, সাদা রঙের সাপ। ওই সাপটার জন্য বাড়িতে আসতে দেরি হলো। বাবার এমন কথায় কেমন যেন সন্দেহ হলো। সন্দেহ হয় আমি আয়েশার দিকে তাকালাম। আমি আয়েশার দিকে তাকাতে আয়েশা বাবাকে বলল, বাবা, আমার তো মনে হচ্ছে ওটা কোনো সাধারণ সাপ না, সাপটাকে মারা মনে হয় ঠিক হয়নি। তখন বাবা বললেন, সাধারণ সাপ না তো কি সাপ? সাপ আবার সাধারণ অসাধারণ হয় নাকি? বাবার কথা এসে বললেন, বাবা, কথাটা ওভাবে বলিনি, ওটা সাধারণ সাপ না, বলতে হতে পারে ওটা জিন। জিনেরা সাপ রূপে চলাফেরা করে। সাপ রূপে চলার সময় কখন মানুষের সামনে আসলে সে সাপ থেকে আর জিনের রূপে আসতে পারে না, সাপ রূপেই থাকে। আয়েশার কথায় বাবা একটু চিন্তিত হয়ে বলল, তাই নাকি? আমার তো এইসব জানা ছিল না। এখন সাপটাকে আঘাত করে মেলে ফেললাম, এখন ওটা কোনো জিন ছিল নাকি সাধারণ কোনো জিন সেটাও জানি না। কিন্তু বৌমা, আমি তো ইচ্ছা করে মারিনি, তাই না? বাবার কথা এসে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি খোঁজ নিয়ে দেখব ও আসলে কি। আপনি নিশ্চিন্তে খাবার খেয়ে ঘরে যান। আয়েশার কথায় বাবা কিছু না বলে খাবার খেয়ে ঘরে গেলেন। এদিকে আমিও আয়েশা খাবার খেয়ে আমাদের ঘরে আসলাম। ঘরে আসে আয়েশা বলল, নিশাদ, তুমি একটু শুয়ে রেস্ট করো, আমি একটু পরে আসছি। এই বলে আয়েশা পরি বাতাসে মিলিয়ে গেলেন। আয়েশা বাতাসে মিলিয়ে যাবার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলেন। আয়েশা ফিরে আসে, ওকে বললাম, কোথায় গিয়েছিলাম? আমার কথার জবাবে আয়েশা বলল, যা সন্দেহ করছিলাম তাই হলো, বাবা আজকে যে সাপটাকে আঘাত করেছে এবং মেরেছে ও একটা জিনের সন্তান ছিল। আয়েশার এমন কথায় অবাক হয়ে বললাম, কি কি বলো, সত্যি? এখন তাহলে কি হবে? যে জিনের সন্তানকে বাবা মেরেছে ও কি সহজে বাবাকে ছেড়ে দিবে? বাবাকে কিছু করবে না? তখন আয়েশা বললেন, বাবা তো ইচ্ছে করে মারিনি, তাই না? ওই জিনটাকে বুঝিয়ে বললে হয়তো বুঝবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। আচ্ছা আয়েশা, আমি কি বাবাকে বলবো উনি যাকে মারছে সে একটা জিনের সন্তান? আমার কথা আয়েশা বললেন, না, রাতের বেলা বললে ভয় পেতে পারে, কালকে দিনের বেলা বলো। আয়েশার কথায় ওকে বললাম, ঠিক আছে।
এই বলে দুজনে শুয়ে পড়লাম আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আমরা ঘুমিয়ে যাবার পর মধ্যরাতের দিকে হঠাৎ করে মা বাবার চিৎকারে তাড়াহুড়ো করে উঠে বাবার ঘরে যাই আমি। ওইদিকে আয়শা দ্রুত বাতাসে মিশে কোথায় যেন চলে যায়। আমি বাবার ঘরে গিয়ে দেখলাম মা বাবার বুকে হাত দিয়ে মালিশ করছে। এটা দেখে মাকে জিজ্ঞাসা করে, মা বলল, তোর বাবা ভয় পাইছে, পানি দে, তোর বাবাকে পানি খেতে দে। মায়ের কথা আমি তাড়াহুড়ো করে পানি এনে বাবাকে খাইয়ে দিলাম। পানি খাওয়া হলে মাকে বললাম, মা তুমি ছাড়ো। এই বলে আমি বাবাকে বসিয়ে বুকে মাসাজ করতে বললাম, বাবা এখন একটু ভালো লাগছে? আমার কথায় বাবা বললেন, এখন একটু ভালো লাগছে। তখন বাবাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা, কি দেখে ভয় পাইছো? আমার কথা জবাবে বাবা বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ বুকের ব্যথায় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ায় দেখলাম আমার বুকের উপর বসে আছে এক ভয়ঙ্কর জিন। সেই জিনটা আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছে। আমার গলা চেপে ধরায় আমি ছটফট করতে থাকি আর একটু একটু করে গঙ্গানির আওয়াজ করতে থাকি। আমার আওয়াজ শুনে তোর মায়ের ঘুম ভেঙে যায়, আর তোর মা সেই ভয়ঙ্কর জিনটাকে দেখে চিৎকার করে। বাবার এমন কথা শুনে আমারও ভয় লাগে। এদিকে ঠিক তখনই আয়শা পরি ওখানে আসে, সাথে একটু মধ্যবয়স্ক জিনকে নিয়ে। আয়শা সেই জিনটাকে ধরে নিয়ে এসে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আয়শার আঘাতে সেই জিনটা মাটিতে বসে পড়ে। তখন আয়শা পরি জিনটাকে বলে, কে তুই? তুই কি জানিস না আমি আয়শা পরি, এ বাড়ির বউ? তুই আমার বিষয়ে জেনে এখানে আসার সাহস কিভাবে দেখালি? আবার শ্বশুর আব্বাকে কেন ভয় দেখালি? কেন ওনার ক্ষতি করতে চাইছিলি? আয়শার কথাই সে জিনটা বললেন, তুই আয়শা পরি হোস আর যাই হোস, আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিব। তোর বাবা আজকে আমার ছোট ছেলেকে হত্যা করেছে। আমার দুই ছেলেই সাপরূপে চলাফেরা করছিল। এমন সময় তোর বাবা আসে। তোর বাবাকে দেখে আমার বড় ছেলে পালিয়ে যেতে পারলেও আমার ছোট ছেলের তোর বাবার সামনে পড়ে, আর তোর বাবা ওকে আঘাত করে মেরে ফেলে। তোর বাবা আমার ছেলেকে মেরেছে, আমি ওকে মারব। হত্যার বদলে হত্যা চাই আমি। ওই দিনের কথা আয়শা বললেন, আমার শ্বশুর বাবা বুঝতে না পেরে তোর ছেলেকে আঘাত করে মেরে ফেলেছে। তুই আর আমি জিনজাতি। আমরা জিনজাতিরা অনেক কিছু রূপ নিয়ে চলাফেরা করতে পারি, রূপ পরিবর্তন করতে পারি আমরা জিনেরা, কিন্তু কোনো মানুষ তার রূপ পরিবর্তন করতে পারে না। আর এটাও বুঝতে পারে না জিনেরা কখনো কোনো প্রাণীর রূপ নিয়ে চলে। তোর ছেলে সাপরূপে এসে আমার বাবাকে ভয় দেখিয়েছিল বলে আমার বাবা ওকে আঘাত করেছে। তুই তো জিন, তুই খোঁজ নিয়ে দেখ আমার শ্বশুর বাবার আসলে দোষ নাকি দোষ না। আয়েশার কথায় জিনটা বলল, আমি এত কিছু বুঝি না। আমার আদরের ছোট ছেলে মারা গেছে, তাই আমি ওকে মেরে তবেই যাব। তখন আয়েশা বলল, মার, তোর ক্ষমতা কত বড় আমার বাবাকে ছুঁয়ে দেখা। আমার বাবাকে মারা তো দূরের কথা, আরেকবার ছুঁয়ে দেখার চেষ্টা করলে তোর জান এখানেই নিয়ে নেব। আয়েশার হুমকি শুনে জিনটা বলল, আয়েশা পরি নিজেকে এতটা শক্তিশালী ভাবিস না। তুই যেমন শক্তিশালী, তোর মতো আমার স্ত্রীও অনেক শক্তিশালী। আমার স্ত্রীর নাম নার্গিস। নার্গিস পরি আসলে বুঝবি ও কি জিনিস। তোর বাবা আমারও নার্গিসের সন্তানকে হত্যা করেছে, আমরা কি ওনাকে ছেড়ে দিব ভেবেছিস? এই বলে সে জিনটা চোখ বন্ধ করে তার স্ত্রী নার্গিস পরীকে স্মরণ করলেন। সেই জিনের স্মরণে সেখানে উপস্থিত হলেন নার্গিস পরী। নার্গিস পরী ওখানে আসায় আমরা দেখলাম নার্গিস পরীর পেছনে আবার দুজন পরী, যারা নার্গিস পরীকে সবসময় পাহারা দেয়। ওখানে নার্গিস পরী আসায় ওর স্বামী জিনটা বলল, দেখ আয়েশা পরী, দেখ, এ আমার স্ত্রী নার্গিস পরী। তুই যত শক্তিশালী পরী হোস না কেন, আমরা আমাদের ছেলে হত্যার প্রতিশোধ নিব, হোক সেটা আজ বা কাল। ওই জিনের কথায় আয়েশা বললেন, মানছি ভুলটা আমাদের ছিল, আমার বাবা না বুঝেই ভুলটা করেছে। বাবা ভুল করেছে বলেই মাপ চাচ্ছি, নরমভাবে কথা বলছি। আয়েশার কথায় সে নার্গিস পরী বলল, আয়েশা পরী, আমার ছোট ছেলেটা অনেক আদরে ছিল, সেই ছেলেকে হত্যা করেছে তোর শ্বশুর বাবা। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, আমরা নিজেদের কোনোভাবে বুঝ দিতে পারি না, আমরা আমাদের ছেলে হত্যার প্রতিশোধ নিব। নার্গিস পরীর কথায় এদিকে আমার বাবা বললেন, দেখুন, আমি তো জানতাম না আপনার ছেলেটা সাপ রূপে ছিল। আমি যদি ইচ্ছে করে মারতাম তাহলে আপনার মামাকে যা শাস্তি দিতেন সেটা মেনে নিতাম। আমি আবারও মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিন। বাবার কথায় নার্গিস পরী বলল, চুপ করে আমার ছেলে হত্যাকারী, আমি তোকে আজ বা কাল মেরেই ছাড়ব। নার্গিস পরীর মুখে এরকম একটা কথা শুনে আয়েশা পরী রেগে নার্গিস পরীর গালে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে বললেন, চলে যা এখান থেকে,
তুই তো স্বামী তো 14 গোষ্ঠীকে কে আছিস, এসে আমার বাবার একচুল পরিমাণ ক্ষতি করতে পারিস কিনা দেখিস। দেখে নিব তুই কতটা শক্তিশালী, যা এখান থেকে। আয়েশা পরীর থাপ্পড় খেয়ে সেই নার্গিস পরী রেগে আয়েশাকে বললেন, এর বিচার অনেক কঠিন হবে, অপেক্ষা কর। কথাটা বলে নার্গিস পরীও তার স্বামী চলে গেলেন সেখান থেকে। ওরা চলে যাবার পর বাবা আয়েশাকে বললেন, বৌমা এখন কি হবে? কি একটা ভুল করলাম, এখন আমার তো অনেক ভয় করছে। বাবার কথা আয়েশা বলল, বাবা আপনি একটু ভয় পাবেন না, আপনি কোনো দোষ করেননি, যা করেছেন না জেনে করেছেন। আল্লাহর রহমতে আমি থাকতে ওরা আপনার কিছুই করতে পারবে না। আয়েশার কথায় ওদিকে মা বললেন, তাই যেন হয় বৌমা, দেখলে না ওই জিনটার পুরীটা কি বলল, তুমি আমাদের একটু খেয়াল রেখো। মায়ের কথা আয়েশা ওদের সাহস দিয়ে বললেন, মা আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি তাই না, আপনারা ঘুমান। আয়েশার কথা আমিও মা বাবাকে সাহস দিয়ে বললাম ঘুমাতে। আমার কথায় মা বাবা ঘুমালে আমিও আয়েশা আমাদের ঘরে গেলাম। আমাদের ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা মা বাবাকে তো সাহস দিলাম ঠিকই, কিন্তু সত্যি বলতে আমারও ভয় করছে, ওরা বাবার কিছু করবে না তো আবার? আমার কথা আয়েশা বলল, নিশাত তোমার কি আমার শক্তি সম্পর্কে জানা নেই নাকি? তুমি এসব নিয়ে কেন চিন্তা করো? তুমি কাল সকালে সালাম দাদুকে সব ঘটনা খুলে বলবা। দাদুকে এটাও বলবা আমাদের বাড়িতে এসে যেন মা বাবার ঘরটা বন্ধ করে দিয়ে যায়, আর বাবাকে একটা তাবিজ দিয়ে যায়। আমি তো আছি, তবুও বাবার নিজের শরীর বন্ধ করে নেওয়া ভালো। আয়েশার কথাই রাজি হয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কথা মতো চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দাদুকে উদ্দেশ্য করে বললাম, দাদু কোথায় তুমি? কবিরাজ সাহেব কি বাড়িতে নেই নাকি? আমার কথায় ঘর থেকে বাইরে আসলেন সালাম দাদু। উনি এসে বললেন, কি রে তুই সকাল সকাল আমার বাড়িতে কেমন আছিস? দাদুর কথার জবাবে মন খারাপ করে বললাম, ভালো নেই দাদু, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এই বলে বাবার বিষয় সব ঘটনা খুলে বললাম। দাদুকে এটাও বললাম, আয়েশা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে, গিয়ে বাবার ঘরটা বন্ধ করতে বলেছে ও বাবাকে একটা তাবিজ দিতে বলেছে। আমার কথায় সালাম দাদু বললেন, বস এখানে, আমি অবশ্যই যাব তোদের বাড়ি। তার আগে একটা কাজ করি, আমি তো কবিরাজ, আমি নার্গিসপুরী ও তার স্বামী জিনটাকে হাজির করে কথা বলে দেখি, কি জানি ওরা হয়তো আমার কথায় বুঝতেও পারে। দাদুর কথায় ওনাকে বললাম, ঠিক আছে করো, দেখো বুঝতে পারে কিনা। আমার কথায় দাদু আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে ওই নার্গিসপুরী ও তার স্বামীকে হাজির করলেন। দাদুর ডাকে ওরা হাজির হয়ে বললেন, কবিরাজ আমাদের কেন হাজির করলি? তোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। ওদের কথায় সালাম দাদু আমার বাবার কথা বললেন। দাদু এটাও বললেন, আপনারা তো জানেন আমরা মানুষ, আমরা বুঝতে পারি না কোনটা আসল সাপ কোনটা জিন সাপ। না বুঝে ভুলটা করছে আপনার নিশাদের বাবাকে মাফ করে দিন। এর বিনিময়ে আপনারা কি চান বলুন? কালো খাসি ছাগল বা গরু বা অন্য কিছু এসব নিয়ে চলে যান। দাদুর এমন কথায় ওরা রেগে দাদুকে বলল, আমাদের জান চাই, জানের বদলে জান, আমাদের ছেলের জীবনের বিনিময়ে আমরা অন্য কিছু চাই না। সালাম কবিরাজ তুই ওদের হয়ে আমাদের বুঝ দিতে আসবি না, তোর মতো কবিরাজ আমরা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি। ওদের এরকম অহংকারী কথায় দাদু আবারও শান্তভাবে বললেন, মিছিমিছি কেন ঝামেলা করছেন? ইচ্ছা করে নিশাদের বাবা আপনাদের ছেলেকে মারিনি, তাই দয়া করে ওনাকে মাফ করে দিন। তখন সেই নার্গিসপুরী ও তার স্বামী বললেন, মাফ যদি না করি কি করবেন? আমরা ওনার জান নিয়ে তবেই যাব। ওদের কথায় সালাম দাদু এবার হাসি দিয়ে বললেন, বোকার দল, তোরা নিশাদের বাবার কি জান নিবি? তোদের নিজেদের জান নিয়ে তো রান্ডানি পড়েছে। তোরা কি আয়েশাপুরীকে চিনিস না? আয়েশাপুরী থাকতে তোরা কিভাবে সাহস করিস নিশাদের বাবাকে হত্যা করার? তোদের শেষবারের মতো একটা কথা বলি, মানুষের জীবন নিতে এসে নিজেদের জীবন বিপদের মুখে ফেলিস না। আরেকটা কথা আমাকে একটু আগে বলেছিলি না, আমার মতো কবিরাজকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারিস। এখন আমি বলছি শোন, তোদের মতো জিনপরীকে আমিও চুটকি দিয়ে এক মুহূর্তের মধ্যে বন্দি করতে পারি, কিন্তু আমি এসব করি না। ক্ষমতার অপব্যবহার আমি দেখাই না। চলে যা তোরা, দেখবো নিশাদের বাবার কি করতে পারিস। দাদুর কথায় ওরা কিছু না বলে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর দাদু বললেন, না রে এভাবে কাজ হবে না, চল তোর বাড়িতে গিয়ে তোর বাবার ঘরটা বন্ধ করে দিয়ে আসি, আর তোর বাবাকে একটা তাবিজ দিয়ে আসি। দাদুর কথায় দুজনে কথা বলতে বলতে আমার বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় দাদু বললেন, নিশাদ একটা কথা কি জানিস, ওই নার্গিসপুরী ও তার স্বামী আয়েশাপুরীর শক্তির কথা জেনেও তোর বাবাকে মারার হুমকি দিচ্ছে। এর মানে ওদের পেছনে বড় কোনো শক্তির হাত আছে, নইলে আয়েশাপুরীকে দেখে ওদের পালিয়ে যাওয়ার কথা ছিল। আমি সঠিক না, তবে
ধারণা করে বললাম আর কি। দাদুর কথা আমি বললাম, সেটা তো আমি জানি না দাদু, আয়েশা জানলে জানতে পারে, তবে চলো, ও তো আমাদের বাড়িতে এসে গেছে। এই বলে দাদুকে নিয়ে বাড়িতে যাওয়ায় বাবা সালাম দাদুকে দেখে সালাম দিয়ে বললেন, চাচা কেমন আছেন? বাবার কথা জবাবে সালাম দাদু উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। নিষাদ আমাকে সব বলেছে, তুমি কোনো চিন্তা করো না বাবা, কোনো ভয় নেই, আমি তোমার ঘরটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই 2 জিন বা পড়ি ওরা তোমার ঘরে প্রবেশ করতে পারবে না, আর তোমাকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এটা পড়ে থাকলে ওরা সহজে তোমার কিচ্ছু করতে পারবে না। এই বলে সালাম দাদু বাবার ঘরটা বন্ধ করে দিলেন, আর বাবাকে একটা তাবিজ দিয়ে বললেন, তাবিজটা পরে থেকো, এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। দাদুর কথায় মা বলল, চাচা বসেন, দুপুরে খাবার খেয়ে যাবেন। মায়ের কথার জবাবে সালাম দাদু বললেন, না মা, আরেকদিন, তোমার চাচি বাড়িতে একা, আজকে আসি, আরেকদিন এসে খাবার খাবো। কথাটা বলে সালাম দাদু চলে গেলেন। দাদু চলে যাবার পর বাবা বললেন, দুপুরে আসলো, দোকানে যেতে দেরি হয়ে গেল আজকে, আমি দোকানে যাই। বাবার কথা আমি বললাম, আরে না, কি বলো, তোমার শরীর খারাপ, এছাড়াও 2-1 দিন তোমার বাইরে যাওয়া যাবে না, তুমি থাকো, আমি দোকানে যাচ্ছি, আমি দোকান করব। আমার কথায় বাবা বললেন, তুই কি পারবি দোকান করতে? কেন পারবো না, তুমি কি আমাকে বাচ্চা পাবো নাকি? আমি পারবো বাবা, কোনো চিন্তা করো না। কথাটা বলে আয়েশাকে বললাম, আয়েশা আমি দোকানে গেলাম, তুমি বাড়িতে থেকো। আমার কথা আয়েশা বলল, ঠিক আছে যাও, আর শোনো, রাত করে দোকান করবে না, সন্ধ্যা হলেই বাড়িতে চলে এসো। আয়েশার কথায় রাজি হয়ে মা বাবাকে বলে চলে আসলাম বাজারে। আমাদের বাজারে মুদি দোকান, এটা বাবাই করে, বাবার অসুবিধা হলে আমি দোকানে আসলাম আজকে। আমি দোকানে আসার পর সন্ধ্যা পর্যন্ত দোকান করলাম। সন্ধ্যা হওয়ায় আয়েশার কথা মতো দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাব, এমন সময় বাবাকে দেখলাম। বাবাকে দেখে অবাক হয়ে বললাম, আরে বাবা, তুমি তুমি এই সন্ধ্যাবেলায় বাজারে? আমার কথায় বাবা বললেন, বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই বাজারে আসলাম চা খেতে। আমার চা খাওয়া হয়ে গেছে, চল বাড়িতে চল। এই বলে বাবা হাঁটতে লাগলেন বাড়ির দিকে। তখন অন্ধকার কিছুটা নেমে এসেছে। বাবা হাঁটছে, আমি তার পেছনে হাঁটছি। এমন সময় একটা ফাঁকা জায়গায় এসে বাবা হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়িয়ে যাওয়ায় আমি বললাম, আরে বাবা, কি হলো, দাঁড়িয়ে গেলা কেন? আমার কথায় বাবা আমার দিকে ঘুরে তাকালেন। বাবা আমার দিকে তাকাতে আমি ভয়ে চমকে উঠলাম, কারণ বাবার চেহারাটা ছিল খুব ভয়ঙ্কর। আমি এতক্ষণে বুঝতে পারলাম এটা বাবা না, এটা সেই জিন। সেই জিনটা বাবার রূপ নিয়ে আমাকে ফাঁকা জায়গায় নিয়ে আসছে। ওইদিকে তখন আমার সামনে থাকা ওই জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে এগিয়ে আসবে, এমনটা একটা সময় আয়েশা পরি সেখানে আসলেন আর বললেন, খবরদার, সামনে আর 1 পাও এগুবি না, নইলে তোর জীবন কেড়ে নিব। আয়েশা পরির কথায় সে জিনটা হাসতে হাসতে বলল, নিজের স্বামীকে বাঁচাতে চলে আসলে আয়েশা পরি? তাহলে ওইদিকে বাড়িতে তোর শ্বশুর বাবাকে বাঁচাবে কে? ওখানে নার্গিস পরি চলে গেছে। ওই জিনটার কথা আয়েশা বললেন, এই, আমার বাবার যদি কিছু হয় তাহলে তোকে আর তোর স্ত্রী নার্গিস পরীকে আজকেই শেষ করে দিব। আয়েশার কথা জিনটা বললেন, আয়েশা পরি, তুই হয়তো আমাদের চিনিস না, আমরা যা বলছি সেটাই করব। আমাদের ছোট সন্তানের হত্যার প্রতিশোধ আমরা নিবই। আমিও নার্গিস পরে একটা ফাঁদ পাতি, আর তুই আমাদের ফাঁদে পা দিলি। আমি জানি তোর স্বামীকে কিচ্ছু করতে চাইলেই তুই এসে হাজির হবি এখানে। আমি তো এটাই চাইছিলাম তুই যেন এখানে আসিস। আয়েশা পরি, আমি তো তোর স্বামীকে মারতাম না, আমি তোকে বাড়ি থেকে বের করে নিয়ে আসার জন্য তোর স্বামীকে ভয় দেখাচ্ছিলাম। আমার প্ল্যান মতো তুই বাড়ি থেকে এখানে আসলি। ওইদিকে এতক্ষণে নার্গিস পরি তোর শ্বশুর বাবাকে যেটা করার সেটা করেছে। সে জিনের এমন কথা আয়েশা পরি রেগে জিনটাকে ধরে ফেললেন। ওকে ধরার পর আয়েশা বললেন, এখন তুই কোথায় যাবি? তোর স্ত্রী নার্গিস পরি আমার শ্বশুর বাবাকে কিছু করলে তোকে মেরে ফেলবো। এখন থেকে তোর স্ত্রী তোর প্রতি কেমন মায়া। এই বলে আয়েশা আমাকে নির্দেশ দিলেন, নিশাত, তুমি দ্রুত বাড়িতে চলে যাও। এই বলে আয়েশা পরি জিনটাকে ধরে আমার বাড়িতে চলে গেলেন। আয়েশা জিনটাকে নিয়ে আমাদের বাড়িতে এসে দেখলেন বাড়ির বাইরে মা কান্না করছে, বাবা পড়ে আছে মাটিতে, পাশে নার্গিস পরি দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে নার্গিস পরি বললেন, আয়েশা পরি দেখ, তোর শ্বশুর বাবার কি অবস্থা করেছে, কিন্তু মারতে পারিনি রে। তোর শ্বশুরকে মারতে যাবে এমন সময় বুঝতে পারলাম তুই চালাকি করে আমার স্বামীকে ধরে ফেলেছিস। আমার স্বামীকে ধরে ফেলাই তোর শ্বশুরকে মারতে পারলাম না, আহত করলাম। এখন আমার স্বামীকে ছাড়, নইলে তোর শ্বশুরকে এখানেই মেরে ফেলবো। নার্গিস পরির কথায় আয়েশা জিনটাকে ছেড়ে দিলেন। জিনটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আর নার্গিস পরি দুজনে সেখান থেকে চলে গেলেন। এদিকে আমি দ্রুত বাড়ির কাছে আসলাম।
বাড়িতে কাছে এসে দেখি আয়শা পরি ও মা বাবাকে ধরে তোলার চেষ্টা করছে। এটা দেখে আমি দৌড়ে বাবার কাছে যাও। আয়শা বলল, নিশাত, বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আয়শার কথা আমিও মা বাবাকে তুলে কষ্ট করে হাসপাতালে নিয়ে গেলাম। আমরা হাসপাতালে যাওয়ার পর সেখানকার ডাক্তার আমাকে বললেন, আপনার বাবার অবস্থা ভালো না, ওনাকে আরও বড় হাসপাতালে নিয়ে যান দ্রুত। ওনার কথা মতো একটা গাড়িতে করে বড় হাসপাতালে নিয়ে গেলাম বাবাকে। সে বড় হাসপাতালে যাবার পর ডাক্তার বেশ কিছুক্ষণ ধরে বাবার চিকিৎসা করলেন, করে আমাদের বললেন, আপনার বাবার বাম পায়ে প্রচণ্ড আঘাত পাবার কারণে পায়ের হাড় ভেঙে গেছে, এছাড়া শরীরে নানান জায়গায় কেটে গেছে। আমরা সবগুলোর চিকিৎসা দিয়েছি, ওনার জ্ঞান ফিরতে 12 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা চিন্তা করবেন না, আল্লাহর রহমতে উনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওনার পাশের হাড় ভেঙে যাওয়ার কারণে কয়েক মাস ভালো মতো হাঁটতেও পারবে না, পরে আস্তে আস্তে ঠিক হবে। ডাক্তারের কথায় মা কান্না করতে লাগলেন। মায়ের কান্না দেখে আমি বললাম, মা কান্না করো না, ডাক্তার তো বলল বাবা সুস্থ হয়ে যাবে। এই বলে ডাক্তারকে বললাম, আচ্ছা আমরা কি বাবার কাছে যেতে পারি? তখন ডাক্তার বললেন, হ্যাঁ যেতে পারেন, কিন্তু ওখানে গিয়ে কান্নাকাটি করবেন না, ওনার পাশে গিয়ে বসে থাকুন। ডাক্তারের কথায় আমিও মা বাবার কাছে গেলাম। আয়শা পরিও আমার পাশে ছিল অদৃশ্যভাবে। বাবার এমন অবস্থা দেখে সবার মন খুব খারাপ। ডাক্তার বলেছে 12 ঘন্টার মধ্যে বাবার জ্ঞান ফিরতে পারে। সেই আশাতে অপেক্ষা করতে লাগলাম। আমরা কয়েক ঘন্টা অপেক্ষার পর আল্লাহর রহমতে বাবার জ্ঞান ফিরলে বাবার জ্ঞান ফিরে আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। এরপর বাবা পাশে বসে বাবাকে বললাম, বাবা এখন কেমন লাগছে? তখন বাবা বললেন, একটু ভালো, তবে শরীরে অনেক ব্যথা। বাবার কথা আমি বললাম, চিন্তা করো না বাবা, ডাক্তার বলেছে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবা। এই বলে ডাক্তারের কাছে গিয়ে জানালাম বাবার জ্ঞান ফিরেছে। বাবার জ্ঞান ফেরার কথায় ডাক্তার নতুন করে বাবাকে চিকিৎসা দিতে লাগলেন। এভাবে সেই হাসপাতালে কেটে গেল 10টা দিন। 10 দিন পর বাবা একটু সুস্থ হলে বাবাকে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, একটা কথা জানতে ইচ্ছে করছে, সালাম দাদু তোমাদের ঘরটা বন্দি করে তোমাকে একটা তাবিজ দিয়েছিল, সে তাবিজটা থাকার পরও নার্গিস পরি কিভাবে তোমার ক্ষতি করলো? আমার কথায় বাবা অবাক করা একটা ঘটনা বললেন। বাবা বললেন, তাবিজটা শরীরে ছিল না। সেদিন সন্ধ্যা হবার পর হঠাৎ বাড়ির বাইরে থেকে তোর ডাক শুনে বাইরে আসলাম। বাইরে আসায় তুই আমাকে বললি, বাবা তোমার হাতের তাবিজটা দাও তো, সালাম দাদু বলেছে নতুন করে একটা তাবিজ দিবে, তোমার হাতের তাবিজটার মেয়াদ নেই, দাও তাবিজটা খোলো। তোর কথায় আমি আমার হাতের তাবিজটা খুলে তোকে দেওয়ার সাথে সাথে তুই রূপ বদলিয়ে নার্গিস পরীর রূপ নিলি। তুই পরীর রূপ নেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারি এটা তুই ছিলি না, এটা ছিল নার্গিস পরী। ওই নার্গিস পরী তোর রূপ নিয়ে আমাকে ডাক দিয়ে ঘর থেকে বাইরে নিয়ে গিয়েছিল। বাইরে যাওয়ার পর আমার শরীর থেকে তাবিজটা খুলে নিয়েছিল। আমি যখন বুঝতে পারি ও নার্গিস পরী, তখন আমি দৌড়ে বাড়িতে ঢুকবো, এমন সময় নার্গিস পরী আমাকে ধরে ফেলেন আর আঘাত করতে থাকেন। নার্গিস পরীর আঘাতে আমার একটা পা ভেঙে যায়। আমি ব্যথায় চিৎকার করলে তোর মা আসে আমার কাছে। এরপর আমার কিছু মনে নেই। বাবার মুখে কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। তখন আয়শা পরি বলল, বাবা আপনাকে যে আঘাত করেছে তার শাস্তি অবশ্যই হবে, আপনি ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হবেন। আয়শার কথায় মা বললেন, বৌমা তুমি নিশাদকে নিয়ে ঘরে যাও, গিয়ে গোসল করে নাও, আমি এই ফাঁকে রান্না করে নেই। কিছুদিন ধরে তো হাসপাতালে খাওয়া দাওয়া তেমন হয়নি। মায়ের কথা আমিও আয়শা ঘরে গেলাম। গিয়ে গোসল করে বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে নিলাম। ওইদিকে মা বাবাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া শেষে আমিও আয়শা পরি ঘরে গেলাম। ঘরে যাবার পর শুয়ে পড়লাম। হাসপাতালে থাকতে ভালো ঘুমাতে পারিনি। আমার ঘুমানোর কিছুক্ষণ পর বাইরে একটা আওয়াজ পাই। আওয়াজটা পেয়ে আয়শার দিকে তাকালে আয়শা বললেন, নার্গিস পরি ও তার স্বামী আসছে। এ বলে আয়শা বাইরে গেলেন। এদিকে আমি তাড়াহুড়া করে বাবার রুমে গিয়ে লাইট জ্বালিয়ে মাকে বললাম, মা তুমি বাবার পাশে বসে থাকো, বাইরে আসবে না। এ বলে আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ায় আয়শা পরি, নার্গিস পরি ও তার স্বামী জিনটাকে বললেন, আপনারা আবারও কেন এসেছেন? আমার শ্বশুর বাবাকে আঘাত করে কি শান্ত হননি? উনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, এখনও অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। দয়া করে ওনাকে ছেড়ে চলে যান। আপনারা ওনাকে আঘাত করেছেন, আঘাত করার পরও আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমার শ্বশুর বাবা না বুঝে আপনাদের ছেলেকে হত্যা করেছে, তাই দয়া করে চলে যান এখান থেকে। আয়শার কথায় নার্গিস পরীর স্বামী বললেন, আমরা তো তোর শ্বশুর বাবাকে আঘাত করে অসুস্থ করেছি, মেরে তো ফেলিনি।
আমরা ওনাকে মেরে তারপর যাব। ওনার কথা আয়েশা বললেন, বোঝার তো চেষ্টা করুন, উনি না বুঝে ভুল করেছে। তখন সেই জিনটি বললেন, উনি না বুঝে আমাদের ছেলেকে মেরেছে, আমরা জেনে শুনে ওনাকে মারব। ওই জিনটার কথায় আয়েশা পরি রেগে জিনটাকে ধরে একের পর এক আঘাত করতে লাগলেন। আমি দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যে আয়েশা পরি জিনটাকে গুরুতরভাবে আঘাত করে ফেলে রাখলেন সেখানে। এই দৃশ্য দেখে নার্গিস পরি তার পিছনে থাকা পাহারাদারদের পরি দুটোকে বললেন আয়েশা পরিকে ধরতে। ওর কথায় সেই পরি দুজন আয়েশা পরির দিকে তেড়ে আসায় আয়েশা সেই পরি দুটোকে ধরে মেরে ফেললেন। সে পাহারাদার পরি দুটোকে মারায় নার্গিস পরি এসে আঘাত করলেন আয়েশা পরিকে। নার্গিস পরির আঘাতে আয়েশা পরি দূরে গিয়ে পড়ে, আবার উঠে এসে নার্গিস পরিকে ধরলেন। শুরু হলো ওদের মাঝে যুদ্ধ। দুজনের মাঝে যুদ্ধ চলার কিছুক্ষণ পর দুর্বল হয়ে পড়লেন নার্গিস পরি। নার্গিস পরি দুর্বল হয় আয়েশা পরি একের পর এক আঘাত করতে লাগলেন নার্গিস পরিকে। ওকে আঘাত করতে করতে ওর স্বামীর কাছে নিয়ে গিয়ে ফেলে রাখলেন। স্বামীর কাছে ফেলে রাখার পর নার্গিস পরি ওর স্বামী জিনটা দুজন বলতে লাগলেন, আয়েশা পরি আমাদের ছেড়ে দে, তুই আমাদের আঘাত করে ভুল করলি, আমরা তোকে ছাড়বো না। ওদের কথা আয়েশা পরি বললেন, তোরা বেঁচে থাকলে তো আমার উপর প্রতিশোধ নিবি, তাই না? আয়েশার এমন কথাই নার্গিস পরি বলল, আয়েশা তুই জানিস আমি কে? আমার বাবাকে জানিস? জানলে আমার পায়ে পড়ে মাপ চাইবি। নার্গিস পরির কথা আয়েশা বললেন, তোদের ভালো হবার অনেক সুযোগ দিয়েছিলাম, বারবার মাফ চাইছিলাম, কিন্তু তোরা আমার শ্বশুর বাবাকে মাফ করিসনি। আমি তোদের এখনই মেরে ফেলবো, মরার আগে শুনে নে। নার্গিস পরি আমি জানি তুই সাধারণ কোনো জিনের মেয়ে না, তুই জিন বাদশার মেয়ে। তুই কি ভেবেছিস এটা শুনে আমি ভয় পাবো? না, আমি আয়েশা পরি, আমার সামনে কেউ অন্যায় করলে আমি সেটা মেনে নেব না। তোর বাবা জিন বাদশার সম্মানে কথা ভেবে এতদিন তোদের বেঁচে রেখেছিলাম, কিন্তু আর না, তোদের আর এক মুহূর্ত বেঁচে রাখবো না আমি। কথাটা বলে আয়েশা পরি নার্গিস পরি ও তার স্বামীকে মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর আয়েশা পরি বললেন, যা, শেষ করে দিলাম, অনেক ঝামেলা করেছিস, অনেকবার বুঝিয়েছি তোদেরকে, কিন্তু আমার কথা শুনিসনি, এখন দিলাম তো শেষ করে। এই বলে আয়েশা আমাকে নিয়ে মা বাবার ঘরে গেলেন। সেখানে গিয়ে আয়েশা বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা আপনাকে আঘাত করার শাস্তি ওদের দিয়ে দিয়েছি, মেরে ফেলেছি নার্গিস পরি ও তার স্বামীকে, আপনারা কোনো ভয় পাবেন না, এখন থেকে আপনাদের আর কেউ ভয় দেখাতে আসবে না, আপনারা ঘুমান। এই বলে আয়েশা আমাকে নিয়ে ঘরে গেলেন। আয়েশা আমাকে নিয়ে ঘরে যাবার পর বললাম, আয়েশা তুমি তখন নার্গিস পরিকে কি বলছিলাম? নার্গিস পরি জিন বাদশার মেয়েটা তুমি জানতা, জেনে শুনে কেন ওদেরকে মেরে ফেললা? এখন কি হবে? তোমার কি মনে হয় জিন বাদশা তোমাকে ছেড়ে দিবে? ওনার মেয়েও তার মেয়ের জামাইকে হত্যা করেছ, এই খবর নিশ্চয় এতক্ষণে বাদশার কানে পৌঁছে গেছে। আমার কথা আয়েশা বলল, আমি জানি সামনে বড় কোনো ঝামেলা হতে চলেছে, তবে নার্গিস পরির মতো জিন বাদশা এতটা খারাপ না, উনি আমার সব কথা যাচাই করে তারপর বিচার করবেন। তুমি এসব নিয়ে ভেবো না, ঘুমাও, যা হয় সামনে দেখা যাবে। আয়েশার কথায় কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। আয়েশা নার্গিস পরি ও তার স্বামীকে মেরে ফেলায় আমি ভেবেছি পরের দিনই হয়তো জিন বাদশা আসবে, কিন্তু না, পরের দিন জিনের বাদশা আসলেন না। উনি না আসায় আমি ভেবেছিলাম হয়তো উনি আসবেন না, কিন্তু না, আমার ভাবনাকে ভুল প্রমাণ করে 3 দিন পর তিনি আসলেন জিন বাদশা। সেদিন রাতে আমিও আয়েশা ঘুমিয়েছিলাম। হঠাৎ মধ্যরাতের দিকে আমার আয়েশা পরির মা বাবার সবার ঘুম ভেঙে যায় কিছু একটার আওয়াজে। মনে হচ্ছে আমাদের বাড়ির বাইরে শত শত হাজার হাজার মানুষ কথা বলছে। এরকম আওয়াজ পেয়ে মা বাবা আমিও আয়েশা পরি বাইরে বের হয়ে চমকে উঠি। আমরা দেখি বাইরে দাঁড়িয়ে আছে সাদা জুব্বা পরা উঁচু লম্বা লম্বা হাজার হাজার জিন। সেই জিনগুলো সবাই আয়েশা পরির দিকে তাকিয়ে নিজের মধ্যে কি জানি বলছে। মনে হচ্ছে ওরা আয়েশা পরিকে প্রথম দেখেছে। এদিকে মা বাবা এত জিনদের দেখে ভয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। তখন আমি আয়েশাকে কিছু বলতে গেলে আয়েশা হাতে ইশারা করে বললেন, ওরা জিনের বাদশার লোক, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কে কোনো কথা বলবে না। এখন ঘোড়ার গাড়িতে করে জিন বাদশা আসবে, হয়তো উনি আসলে আমি ওনার সাথে কথা বলবো। আয়েশার কথা মতো আমরা চুপ করে রইলাম। এদিকে তখন দূর থেকে একটা আলোর ঝলকনারির মতো দেখতে থাকলাম। ওই আলোটাকে দেখে ওখানে থাকা জিনেরা সরে গিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছেন। ওরা সরে যাওয়ায় দূরের সেই আলোটা কাছে আসলেন। আলোটা কিছু কাছে আসলে আমরা দেখলাম ওটা কোনো আলো নয়, ওটা একটা ঘোড়ার গাড়ি। আসলে ঠিক ঘোড়ার গাড়ি না, ওরকম দেখতে, কিন্তু অবাক করা ঘটনা হলো ঘোড়ার গাড়ির ঘোড়া নেই। মনে হচ্ছে অদৃশ্য কেউ গাড়িটা নিয়ে আসছে।
এভাবে কিছুক্ষণের মধ্যে সেখানে গাড়িটা আসলেন, আর গাড়ি থেকে নামলেন একজন বৃদ্ধা, যার চুল ও লম্বা লম্বা দাড়ি পাকা। উনি গাড়ি থেকে নামায় সেখানে থাকা সকল জিন মাথা নিচু করে ওনাকে সম্মান জানালেন। এদিকে তখন আয়েশাপুরী জিনের বাচ্চাকে সালাম দিলেন। আয়েশাপুরী সালামের উত্তর দিয়ে জিনের বাচ্চা বললেন, আয়েশাপুরী। তখন আয়েশাপুরী মাথা নাড়িয়ে বললেন, জি, আমি আয়েশাপুরী। আয়েশার কথায় জিনের বাচ্চা বললেন, কেমন আছো? ওনার কথা জবাবে আয়েশা বললেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন জিনের বাচ্চা বললেন, আমিও ভালো আছি। আমি সচরাচর যেখানে সেখানে নিজে যাই না, কিন্তু তোমার এখানে আসলাম। কেন আসছি বুঝতে পারছো নিশ্চয়ই? তখন আয়েশা বললেন, জি বাচ্চা হুজুর, আমি বুঝতে পারছি কেন আসছেন, আর আমি এটাও বুঝতে পারছি আপনিও আমার পরিবারের বিষয়ে সব জেনে শুনে তথ্য নিয়ে আসছেন। আয়েশার কথায় জিন বাদশা বললেন, আয়েশা, তুমি তো জানো আমি জিনের বাদশা। আমাকে অনেক নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। আমি সব জিনের বিচার করি, আমার কথা সবাই মেনেও নেয়। তুমি আমার মেয়ে নার্গিসপুরী ও তার স্বামীকে হত্যা করেছ, এজন্য তোমাকে দোষারোপ করছি না, কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি আমার মেয়ে ও মেয়ের স্বামীকে অনেক বুঝিয়েছ, ওদের সমাধান এবং সাবধান করেছ। তোমার কথায় ওরা সাবধান হয়নি বলে বুঝেনি বলে ওদের মেরেছ। আমি আমার মেয়ের জন্য আসিনি, আমি আসছি আমার নাতি হত্যার বিচার করতে। তোমার শ্বশুর বাবা আমাদের আদরের ছোট নাতিকে হত্যা করেছে, সে হত্যার বিচার তো হওয়া দরকার। তখন আয়েশা বললেন, কিন্তু বাদশা হুজুর, তখন আপনার নাতি সাপরূপে ছিল। শুধু সাপরূপেই ছিল না, আমার শ্বশুরকে কামড় দিতে আসছিল। উপায় নাই পেয়ে আমার শ্বশুর বাবা আপনার নাতিকে আঘাত করে ফেলে আর মেরে ফেলে। আয়েশার কথায় জিন বাদশা বললেন, আয়েশা, আমি জানি, আমি সব জানি। সব জানি বলে তোমার শ্বশুর বাবাকে মাত্র 3 দিনের কারাদণ্ড দিলাম। তোমার শ্বশুর মাত্র 3টা দিন আমার জিন রাজ্যে কারাদণ্ড বন্দী থাকবে, এ তো ওনার কোনো সমস্যা হবে না। 3 দিন পরে তুমি গিয়ে তোমার শ্বশুরকে আবার বাড়িতে নিয়ে আসবে। তুমি তো জানো, জেনে হোক বা না জেনে হোক, কোনো জিনকে হত্যা করলে কিছু না কিছু শাস্তি পেতে হয়। আমি তোমার শ্বশুর বাবাকে একটু শাস্তি না দিলে আমার রাজ্যের জিনপুরীর নানান কথা আমাকে শুনতে হবে। জিন বাচ্চার এমন কথা আয়েশা বলল, বাদশা হুজুর, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি অনেক সম্মানিত একজন জিন। আমি আপনার কথার বিরুদ্ধে যেতে পারবো না, আমি আপনার কথায় রাজি। আমার শ্বশুর বাবা আপনার কথা মতো জিন রাজ্যে যাবে, ওনার 3 দিন কারাদণ্ড হবে, কিন্তু কারাদণ্ড হবার পর ওনাকে যখন বাড়িতে নিয়ে আসবো তখন যেন কোনো ঝামেলা না হয়। আয়েশার কথায় জিন বাদশা বললেন, ঠিক আছে, উনি শাস্তি পেলে আর কোনো সমস্যা হবে না। জিন বাদশার কথা আয়েশা বাবার দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি তো নিজের মুখে শুনলেন সব, আপনি একটুও ভয় পাবেন না। আপনাকে ওরা নিয়ে যাবে, আপনি ওদের সাথে যান, মাত্র 3টা দিন। 3 দিন পর আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো। আয়েশার কথায় মা বাবাকে জড়িয়ে ধরে বলল, না, আমি ওনাকে কোথাও যেতে দেব না। তখন দেখলাম বাবাও ভয় কেমন করছে। মা বাবার এমন অবস্থা দেখে আমি মাকে বাবার কাছ থেকে সরিয়ে দিয়ে বাবাকে বললাম, বাবা, তুমি ভয় পেও না, আল্লাহর রহমতে তোমার কিচ্ছু হবে না, ওরা তোমার ক্ষতি করবে না। তুমি ওদের সাথে যাও, আয়েশা পরি 3 দিন পর তোমাকে নিয়ে আসবে। আমারও আয়েশার কথায় বাবা একটু সাহস ফিরে পেলেন। তখন জিন বাদশা বাবাকে নিয়ে সেই ঘোড়ার গাড়িতে উঠলেন, উঠে আবার যেভাবে আসছিল ওভাবে চলে গেলেন। জিন বাচ্চা চলে যাবার পর সেখানে থাকা সকল জিনেরা আস্তে আস্তে করে বাতাসে মিশে গেলেন। সবাই চলে যাবার পর মা অনেক কান্না করতে লাগলেন। মায়ের কান্না দেখে আমি বললাম, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে, মাত্র তো 3টা দিন, 3 দিন পর বাবার মুক্তি হবে, তখন আয়েশা গিয়ে নিয়ে আসবে বাবাকে। আমার কথা আয়েশা ও মাকে সান্ত্বনা দিলেন আর মাকে নিয়ে ঘরে গেলেন। বাবাকে জিন বাদশা নিয়ে গেছেন, এই জন্য অনেক চিন্তা হচ্ছিল। চিন্তায় চিন্তায় দিন পার করতে করতে লাগলাম। এভাবে 1 দিন 2 দিন কেটে গেল, 3টা দিন। 3 দিন পর আয়েশা আমাদের বলল, আজকে বাবা মুক্ত হবে, আমি বাবাকে নিয়ে আসি। এই কথাটা বলে আয়েশা বাবাকে নিতে চলে গেলেন জিন রাজ্যে। সেখানে যাবার পর আয়েশা বাদশাহ হুজুরের বিশাল প্রাসাদে গেলেন। সেখানে যাবার পর আয়েশা বাদশাকে সালাম দিয়ে বললেন, বাদশাহ হুজুর, আজকে নিয়ে 3 দিন হলো, আপনার কথা মতো আমি 3 দিন পর বাবাকে নিতে আসলাম। আমার শ্বশুর বাবা কোথায়? তখন জিন বাদশা আয়েশাকে একটা ঠিকানা দিলেন। জিন বাদশা বললেন, ওখানে গেলে ওই কারাগারে পাবে তোমার শ্বশুর বাবাকে। তুমি ওখানে গেলে সেখানকার পাহারার জিন তোমার হাতে তুলে দিবে তোমার বাবাকে। বাদশার এমন কথা আয়েশা খুশি মনে বাদশাকে আবারও সালাম দিয়ে ওনার কথা মতো সেই কারাগারে গেলেন। সেখানে যাবার পর আয়েশা দেখলেন সত্যি বাবা ওখানে বন্দী। আয়েশাকে দেখে বাবা বললেন, বৌমা, তুমি আসছো?
তখন আয়েশা বললেন, হ্যাঁ বাবা, আপনি ভয় পাবেন না। এদিকে আয়েশাকে দেখে সেখানে থাকা প্রহরী জিন আয়েশাকে বললেন, বাচ্চার কথা মতো আপনার শ্বশুর বাবাকে আপনার হাতে তুলে দিলাম, নিয়ে যান ওনাকে। কথাটা বলে আয়েশার হাতে বাবাকে তুলে দেয় আয়েশা বাবাকে নিয়ে সেখান থেকে আসতে যাবে, এমন সময় কয়েকটা শক্তিশালী জিন এসে মুহূর্তে আয়েশাপুরীকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। আয়েশাকে বন্দি করার সাথে সাথে আয়েশা বললেন, এটা কি করেছেন আপনারা? আমাকে বন্দি কেন করছেন? আয়েশার কথায় ওকে বন্দি করা জিনেরা চুপ করে রইলেন। এটা দেখে আয়েশা আবারও বললেন, কি হলো বলুন, আমাকে কেন বন্দি করলেন? তখন একজন জিন বললেন, আপনাকে জিনের বাচ্চার আদেশে বন্দি করা হয়েছে। কি? জিনের বাচ্চার আদেশে বন্দি করা হয়েছে মানে? উনি আমাকে কেন বন্দি করবেন? তখন সেই জিনেরা বলল, আমরা কিছু জানি না, আমরা বাচ্চার হুকুমের গোলাম। বাচ্চা আসলে ওনাকে জিজ্ঞাসা করে নেবেন। ওদের কথায় আয়েশা অনেক চেষ্টা করলো সেই খাঁচা থেকে বের হওয়ার, কিন্তু এতে কোনো লাভ হলো না। আয়েশা কোনোভাবেই সেই খাঁচা থেকে বের হতে পারল না। এদিকে আয়েশার এমন কাণ্ড দেখে বাবা বললেন, বৌমা, তোমাকে ওরা বন্দি করলো কেন? তোমরা আমার বৌমাকে ছেড়ে দাও। বাবার কথা আয়েশা বুঝতে পারেন বাবা ভয় পাচ্ছে, তাই আয়েশা বাবাকে শান্ত করে বললেন, বাবা, আপনি ভয় পাবেন না, আমার কিছু হবে না। জিন বাচ্চা আসলে আমাকে ছেড়ে দেবে। আয়েশার কথা শেষ হতে না হতে সেখানে আসলেন জিনের বাচ্চা। উনি আসায় সকল জিন মাথা নিচু করে সম্মান জানিয়ে সেখান থেকে সরে গেলেন। এদিকে তখন জিনের বাচ্চা এসে আয়েশাকে বলল, আয়েশা পড়ি, কেমন লাগছে? বাচ্চার কথা আয়েশা পড়ি বললেন, বাচ্চা হুজুর, এটা কি, আমাকে কেন বন্দি করা হলো? তখন বাচ্চা বললেন, দাঁড়াও বলছি। তার আগে তোমার শ্বশুর বাবাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এই বলে বাচ্চা একজন জিনকে হুকুম দিলেন বাবাকে যেন বাড়িতে রেখে আসা হয়। ওনারা আদেশে একজন জিন বাবাকে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন। ওদিকে তখন আয়েশা বললেন, বাচ্চা হুজুর বলেন, আমাকে বন্দি করলেন কেন? আয়েশার কথা জবাবে বাচ্চা বললেন, তোমাকে শাস্তি দেবার জন্য। তুমি আমার আদরের মেয়ে ও মেয়ের জামাইকে মেরেছ, আমি তোমাকে ছেড়ে দেবো ভাবছ? ওনার কথা আয়েশা বললেন, শেষমেশ আপনি আমার সাথে ধোঁকাবাজি করলেন বাচ্চা হুজুর। আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি তো জানেন আপনার মেয়ে ও মেয়ের জামাইকে আমি মারিনি। সব জেনে শুনে আমাকে শাস্তি দেওয়ার কথা বললেন। তখন বাচ্চা হুজুর বললেন, মানছি ওরা ভুল করেছে, তাই বলে ওদের হত্যা করবা? তোমার সব থেকে বড় ভুল ছিল তুমি জেনে শুনে ওদের হত্যা করেছ। তুমি জানতা নার্গিসপুরি আমার মেয়ে, তুমি জেনে আমার মেয়েকে হত্যা করলা? এত ক্ষমতা তোমার? তুমি আমার মেয়ে ও মেয়ের জামাইকে হত্যা করেছ, এর জন্য তোমার কঠিন বিচার হবে, আর এই বিচারটা হবে যুদ্ধের মাধ্যমে। তোমাকে আমার রাজ্যের সেরা শক্তিশালী 10 জন জিনের সাথে যুদ্ধ করতে, সেই 10 জন জিনেরা তোমাকে হত্যা করতে যুদ্ধ করবে। তুমি যদি ওদের থেকে নিজেকে বাঁচাতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা বলে বাদশাহ হুজুর 10 জন শক্তিশালী জিনকে ডাকলেন। বাদশার ডাকে 10 জন শক্তিশালী জিন আসলেন সেখানে। ওরা আশায় আয়েশা পরীকে খাঁচা থেকে বের করা হলো। আয়েশাকে বের করায় আয়েশা জিন বাদশার দিকে তাকিয়ে বলল, আল্লাহর রহমতে আমি শক্তিশালী হয়েছি, আপনিও ক্ষমতা পেয়েছেন। আপনি নিজের ক্ষমতা দেখিয়ে আমার সাথে যা করলেন সেটা কখনো ভুলব না। আমি আয়েশা পড়ি, আমার সাথে আপনার এই 10 জন জিন, কেন আল্লাহর রহমতে এরকম 100 জন জিনও আমার কিছু করতে পারবে না। এ বলে আয়েশা পড়ি ঝাঁপিয়ে পড়ল সেই 10 জন জিনের ওপর। এরপর একটা একটা করে আঘাত করে আহত করতে লাগলো সবগুলো জিনকে। আয়েশা পরীর এরকম শক্তি দেখে জিনের বাদশা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ওইদিকে আয়েশা এক এক করে সবাইকে যখন আহত করছেন, ঠিক তখনই জিনের বাদশা তার হাতে একটা লাঠি দিয়ে আয়েশাকে স্পর্শ করলেন। জিন বাদশার ওই লাঠির স্পর্শ আয়েশা পরীর শরীর মন হয়ে গেল অবশ, মনে হলো অদৃশ্য কোনো শক্তি চেপে রেখেছে। আয়েশা পরীর এমন হওয়ায় ওকে আবার একটা খাঁচায় বন্দি করা হয়। খাঁচার বন্দি করার পর জিনের বাদশা তার লাঠিটা দিয়ে আবারও আয়েশাকে স্পর্শ করে আয়েশা পরী আবারও আগের মতো হয়ে যায়। আয়েশা খাঁচার ভিতর আবারও আগের মতো হওয়ায় জিনের বাদশা বলেন, আয়েশা পরী, তোমার শক্তি অনেক আমি মানছি, কিন্তু আমার এই লাঠির কাছে কিছু নয়। আমি জিনের বাদশা, এই লাঠিটা আমার পূর্বপুরুষের কাছ থেকে নেয়া। এটা অনেক শক্তিশালী একটা লাঠি। এই লাঠি দিয়ে প্রথমবার কোনো জিনকে স্পর্শ করলে সে অবশ হয়ে যায়, আর দ্বিতীয়বার স্পর্শ করলে সে আবার আগের মতো হয়ে যায়। বাদশার কথা এসে বললেন, আমাকে ছেড়ে দিন, আমাকে অন্যায়ভাবে আটকে রাখবেন না, ছাড়ুন আমাকে। আয়েশার কথায় বাদশা বললেন, ছাড়বো, তবে মারার পর। আমি তোমার সাথে সাথে তোমার পরিবারের সবাইকে মেরে ফেলব। আজকে রাতে আমার পাঠানো জিনেরা তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবে।
তোমার শ্বশুর শাশুড়ি স্বামী সবার লাশ তোমাকে দেখাবো, তারপর মেরে ফেলবো তোমাকে। বাচ্চার কথায় আয়েশা বললেন, না, এরকম চিন্তা ভুলেও করবেন না। ওরা তো কোনো দোষ করেনি, যা দোষ করেছে আমি করেছি। আমাকে মেরে ফেলুন, তবু ওদের কিছু করবেন না। আয়েশার কথায় তখন বাচ্চা বললেন, না না, তা কি করে হয়? আপনজনের মৃত্যু না দেখিয়ে তো তোমাকে মারব না। আমি যেমন আমার আদরের মেয়ের ও নাতির লাশ দেখেছি, তোমাকেও তো তোমার আপনজনের লাশ দেখতে হবে, তাই না? অপেক্ষা করো আজকের রাতের জন্য। এই বলে চলে গেল জিনের বাদশা। উনি চলে যাওয়ায় আয়েশা চিৎকার করতে করতে বললেন, ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। কিন্তু আয়েশার চিৎকারে কেউ কান দেয় না ওর দিকে। এদিকে বাড়ির ঘটনা, ওই জিনটা বাবাকে নিয়ে যখন বাড়িতে আসে তখন বিকেল। বাবা ফিরে পেয়ে আমিও মা অনেক খুশি হয়েছি, কিন্তু বাবার মনটা খারাপ থাকে। এটা দেখে আমি বাবাকে বলি, বাবা তোমার মন খারাপ কেন? আর আয়েশা কোথায়? ও তোমাকে নিয়ে এসে একজন জিন নিয়ে আসলো কেন? আমার কথায় জবাবে বাবা মন খারাপ করে সব ঘটনা খুলে বলল। বাবা বলল, জিনের বাদশা আয়েশাকে ধোঁকা দিয়েছে, বন্দি করে ফেলেছে আয়েশাকে। বাবার মুখে এসব কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবার কথায় আমি বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে সালাম দাদুকে সব ঘটনা খুলে বলায় সালাম দাদু অবাক হয়ে বললেন, সর্বনাশ, আয়েশা পরীকে জিনের বাচ্চা বন্দি করেছে। এখন তো পরিস্থিতি খুবই খারাপ। জিনের বাচ্চা তো সাধারণ কোনো জিন নয়, ওনার শক্তি তো অনেক। তখন দাদুকে বললাম, এখন কি করা যায়? আমার কথায় দাদু বললেন, বড় বাবা জিনকে ডাকতে হবে। এ বলে সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। দাদুর ডাকে সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন এসে সব কথা শুনে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। এই বলে বড় বাবা জিন চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সর্বনাশ, পরিস্থিতি খুব খারাপ। জিন বাচ্চা তো আয়েশা পরীকে বন্দি করেছে। এটা করে উনি থেমে থাকেননি। আজকে রাতে নিশাত ও নিশাদের মা বাবাকে মেরে ফেলতে জিন পাঠাবে। তাড়াতাড়ি নিশাদের বাড়িতে যেতে হবে, চলো। বড় বাবা জিনের কথায় সালাম দাদু আমাকে নিয়ে সন্ধ্যা হবার আগেই বাড়িতে আসলেন। আমার বাড়িতে এসে সালাম দাদু আমাকে, ওর মাকে, বাবাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখলেন আর বললেন, এখান থেকে কোথাও যাওয়া যাবে না, আল্লাহর নাম নিন সবাই। আমি, সালাম দাদু, বাবা সবাইকে একটা ঘরে। ওইদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে বড় বাবা জিন। অনেক ভয়ের মাঝে কেটে গেল সময়। সন্ধ্যা পেরিয়ে রাত আসলো। রাত হওয়ায় একটা ঝড়ো বাতাস আসলে আর অন্ধকারের মধ্যে চারিদিকটা আরো অন্ধকার হয়ে আসলো। আর সে অন্ধকারে এসে হাজির হলো অনেকগুলো জিন। সেই জিনগুলো আসায় আমরা সবাই বাইরে গেলাম। আমরা সামনে দাঁড়িয়ে বড় বাবা জিন আর বড় বাবার থেকে একটু সামনে দাঁড়িয়ে জিন বাদশার পাঠানো ওই জিনেরা। সেই জিনেদের দেখে বড় বাবা জিন বললেন, তোমরা কেন আসছো? তোমরা চলে যাও। বড় বাবার কথায় সেই জিনেরা বললেন, আমরা বাদশা হুজুরের হুকুমে এখানে এসেছি। আমাদের হুকুম করা হয়েছে আয়েশা পরীর স্বামী শ্বশুর শাশুড়িকে হত্যা করে ওদের লাশ নিয়ে যেতে। ওদের কথায় বড় বাবা বললেন, না, আমি থাকতে এটা হতে দেব না, তোমরা ফিরে যাও। বড় বাবা জিনের কথায় দুজন জিন এসে বড় বাবা জিনকে ধরলেন। তখনই বড় বাবা জিন ওদের সাথে যুদ্ধ জড়িয়ে পড়লেন। বড় বাবা জিন বয়স্ক একজন শক্তিশালী জিন, কিন্তু আয়েশা পরীর মতো অতটা শক্তিশালী না হওয়ায় সেই জিনদের সাথে যুদ্ধে পারলেন না। কিছুক্ষণের মধ্যে বড় বাবা জিনকে ওরা সবাই মিলে আহত করে ফেললেন। বড় বাবা জিনকে আহত করে ফেলার পর থেকে সেই জিনেরা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। ওদের দেখে মনে হচ্ছে এই বুঝে আমাদের ধরে এখানেই মেরে ফেলবেন। বড় বাবা জিন আহত, এদিকে সালাম দাদুও এতগুলো জিনকে কিছুই করতে পারছে না। এই বুঝে আমরা মারা যাব। ওই জিনেরা আমাদের ধরবে ঠিক তখনই সেখানে আসলেন ফাতেমা পরী। এই ফাতেমা পরীকে অনেকেই চেনেন না। যারা চেনেন না, ফাতেমা পরীর বিষয়ে জানেন না, তাদের বলছি। আয়েশা পরীর হাতে যেমন একটা শক্তিশালী চুড়ি আছে, যার কারণে আয়েশা পরী অনেকটা শক্তিশালী। আয়েশা পরীর মতো ফাতেমা পরীও হাতে একটা চুড়ি আছে। ফাতেমা পরীকে একদিন আয়েশা পরী সাহায্য করেছে, তখন থেকে ফাতেমা পরী ও আয়েশা পরীর ভালো সম্পর্ক। আশা করি বুঝতে পারছেন। এখন গল্পে ফিরি। ফাতেমা পরী সেখানে আসে, ওই জিনেরা একটু পিছিয়ে যায়। তখন ফাতেমা পরী বললেন, তোমরা কি নিজের জীবন হারাতে চাও? যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। ফাতেমা পরীর কথায় সেই জিনেরা রেগে ফাতেমা পরীর দিকে তেড়ে আসলেন। আর তখনই ফাতেমা পরী এক এক করে সবগুলো জিনকে সেখানেই মেরে ফেললেন। সবগুলো জিনকে মেরে ফেলে ফাতেমা পরী বড় বাবা জিনের কাছে গিয়ে ওনাকে ধরে তুলে বসালেন।
এরপর সালাম দাদুকে বললেন ওনাকে এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখুন, একটু পর উনি এমনিতেই চলে যাবে আর হেকিমের কাছে চিকিৎসা নিবে। ফাতেমা পরীর কথায় সালাম দাদু বড় বাবা জিনকে ধরে বসিয়ে রাখলেন। তখন ফাতেমা পরী আমাকে ও মা বাবাকে বললেন, আপনারা ভয় পাবেন না, আয়শা পরী নেই তো কি হয়েছে, আমি তো আছি। আল্লাহর রহমতে আমি থাকতে আপনাদের কিচ্ছু হবে না। আমি আয়শা পরীকে মুক্ত করব। জিনের বাচ্চা আয়শা পরীর সাথে গেম খেলেছে, ধোকা দিয়েছে। এবার আমি জিনের বাচ্চার সাথে একটা গেম খেলবো, ওনাকে ধোকা দিব। ফাতেমা পরীর কথায় আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি করতে চাইছেন? তখন ফাতেমা পরী বলল, জিন বাচ্চা আপনাদের 3 জনের লাশ নিয়ে যেতে বলেছে, কিন্তু আপনাদেরকে তো ওনারা পাঠানো জিনেরা মারতে পারেনি। এখন আমরা 3 জন পরিচিত জিনকে আপনাদের রূপে নিয়ে নেব, ওরা মারা যাবার অভিনয় করবে। তখন আমি ওদের লাশ নিয়ে গেলে জিন বাচ্চা মনে করবেন সত্যি সত্যিই আপনাদের লাশ নিয়ে গেছি। আপনাদের লাশ দেখলে আয়শা পরীকে সেই মায়াজাদুর খাঁচা থেকে বের করবেন। আমি এখন জিন রাজ্যে আয়শা পরীর কাছে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আয়শা পরীকে সাথে করে নিয়ে আসতে পারি। ফাতেমা পরীর কথায় আমরা চিন্তিত হয়ে বললাম, আপনার জন্য দোয়া রইল। আমাদের কথায় ফাতেমা পরী চলে গেলেন। কিছু হবে? আয়শা পরীর জন্য অনেক চিন্তা হচ্ছিল। আমরা চিন্তিত হয়ে অপেক্ষা করতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। যাই হোক, ফাতেমা পরী চলে গেলেন সেই জিন রাজ্যে। আয়শা পরী যেখানে খাঁচায় বন্দি সেখানে যাবার পর আমারও মা বাবার লাশ ফেলে রাখলেন। ওগুলো আমরা ছিলাম না, জিনেরা আমাদের রূপ নিয়ে লাশ হয়েছিল। তো আমরা লাশ হয়ে পড়ে আছি, এটা দেখে সেখানকার জিনের বাচ্চাকে খবর দেয়। খবর পেয়ে জিনের বাচ্চা ছুটে আসে সেখানে। জিনের বাচ্চা এসে আমারও মা বাবার লাশ দেখে হাসতে হাসতে বলে, আয়শা পরীকে খাঁচা থেকে বের করো, ও দেখুক আপনজনের লাশ দেখলে কেমন লাগে। বাচ্চার আদেশে একজন আয়শা পরীকে খাঁচা থেকে বের করে নিয়ে আসলেন। আয়শা পরীকে নিয়ে আসার পর আমারও মা বাবার লাশ দেখে আয়শা পরী কান্নায় ভেঙে পড়ে। আয়শার কান্না দেখে ওদিকে জিন সর্দার হাসতে হাসতে বললেন, কেমন লাগে আয়শা পরী নিজের আপনজনের লাশ দেখে? আমার নাতি মেয়ে ও মেয়ের জামাইয়ের লাশ দেখেছি আমি, তখন আমার কেমন লাগছিল? এখন কাঁদ, ইচ্ছে মতো কাঁদ, যতই কাঁদিস তোর আপনজনেরা আর ফিরে আসবে না। সে জিন বাচ্চার কথায় আয়শা পরী কান্না থামিয়ে হাসতে লাগলেন। আয়শা পরীর হাসি দেখে বাচ্চা বললেন, এই হাসছিস কেন? সবাইকে হারিয়ে পাগল হয়ে গেলি নাকি? তখন আয়শা পরী বলল, বাচ্চা হুজুর, নিজেকে খুব চালাক ভাবেন তাই না? আপনি শুধু আমাদের ধোঁকা দিতে পারেন, আমরা পারি না। আপনি যাদের আমার স্বামী শ্বশুর শাশুড়ি ভাবছেন, ওরা আমার কেউ না। আসল কথা হলো ওরা কোনো মানুষ না, ওরা জিন। ওদের মধ্যে মায়াজাল সৃষ্টি করে আমার স্বামী শ্বশুর শাশুড়ির লাশের রূপ নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে যেন আপনি আমাকে খাঁচা থেকে বের করেন। এখন আমি খাঁচা থেকে বেরিয়ে আসছি, এখন কোথায় যাবেন? আয়শার কথায় বাচ্চা হুজুর অবাক হয়ে বলল, আমাকে ধোঁকা দেয়া, আমি তোদের ছাড়ব না। এই বলে বাচ্চা জিনদের হুকুম দিলেন আয়শা ও ফাতেমা পরীকে মেরে ফেলতে। বাচ্চার আদেশে শত শত জিন তেড়ে আসতে লাগলো আয়শা পরী ও ফাতেমা পরীর দিকে। আয়শা পরী ও ফাতেমা পরীর দিকে জিনেরা তেড়ে আসায় আয়শা ও ফাতেমা এক একটাকে ধরে মারতে লাগলেন। মুহূর্তেই একটা করে জিনকে মেরে ফেলেন আয়শা পরী ও ফাতেমা পরী। এভাবে অল্প সময় শত শত জিনকে মেরে ফেলে আয়শা ও ফাতেমা পরী। শত শত জিনকে মেরে ফেলে আয়শা পরী। সেই জিনেরা বাচ্চার দিকে তেড়ে যেতে থাকে আর ওনাকে একটা আঘাত করে। আয়শা পরীর আঘাতে জিন বাচ্চা দূরে গিয়ে পড়েন। তখন আবারও আয়শা পরী জিন বাচ্চাকে আঘাত করতে গেলে বাচ্চা তার লাঠিটা দিয়ে আয়শা পরীকে স্পর্শ করে, আর তখনই আয়শা পরীর শরীর অবশ হয়ে যায়। আয়শা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। আয়শা পরীর শরীর অবশ হয়ে যাওয়ায় জিন বাচ্চা আয়শা পরীকে আঘাত করতে যাবে, এমন সময় ফাতেমা পরী দ্রুত গিয়ে বাচ্চার সেই লাঠিটাতে আঘাত করেন। ফাতেমা পরীর আঘাতে বাচ্চার লাঠিটা পড়ে যান সেখানে, আর তখনই দ্রুত সেই লাঠিটা ধরে ফেলেন ফাতেমা পরী। ফাতেমা পরী লাঠিটা ধরেই আয়শা পরীর শরীরে স্পর্শ করে, আর তখনই আয়শা পরী আবার আগের মতো হয়ে যায়। আয়শা পরী স্বাভাবিক হতেই ওদিকে জিন বাচ্চা এসে ফাতেমা পরীকে প্রচণ্ড জোরে আঘাত করে। আঘাতের ফলে ফাতেমা পরীর হাত থেকে লাঠিটা পড়ে যায়। ফাতেমা পরীর হাত থেকে লাঠিটা পড়ার পর জিন বাচ্চা সেটা নেয়ার আগে আয়শা পরী সেই লাঠিটা ধরে ফেলে। আয়শা পরী লাঠিটা নিজের কাছে নেয়ার পর আয়শা পরীকে অবাক করে দিয়ে পাশে থাকা একজন বয়স্ক জিন বলেন, আয়শা পরী, ওই লাঠিটা নিজের কাছে রেখো,
ওটা যেন এই জিন বাচ্চা নিতে না পারে, কারণ ও আসল জিন বাচ্চা না। কি? উনি আসল জিন বাচ্চা না মানে? আয়েশা ও ফাতেমা পরীকে অবাক হতে দেখে সেই বৃদ্ধা জিন বলল, হ্যাঁ, এটাই সত্যি। উনি আসল জিনের বাচ্চা না, ও আসল জিন বাদশার ছোট ভাই। ও আমাদের জিনের বাদশাকে বন্দি করে রাখছে একটা জায়গায়। আমাদের আসল বাদশার লাঠিটা যেন, যেটা আয়েশা পরি তোমার হাতে ওঠার অনেক শক্তি, ওই লাঠিটা এই শয়তানটা পাবার পর নিজের আপন বড় ভাইকে বন্দি করে রেখে নিজে জিনের বাদশা সেজেছে। ওই লাঠিটা ওর কাছে ছিল বলে এই রাজ্যের সকল জিন পরীরা ওর কথা শুনে চলত। আয়েশা পরি, এখন লাঠিটা তোমার হাতে চলে আসছে, তুমি এই শক্তিশালী লাঠি ওকে দিও না। তুমি দয়া করে আমাদের আসল জিনের বাচ্চাকে মুক্ত করে নিয়ে আসো। ওই বৃদ্ধা জিনের কথা শেষ হতে না হতেই ওখানে থাকা সকল জিনেরা বলতে লাগলো, হ্যাঁ আয়েশা পরি, উনি সত্যি বলছে, তুমি আমাদের আসল জিনের বাচ্চাকে মুক্তি করে দাও। সবার কথা আয়েশা পরি ওই নকল জিনের বাচ্চাকে উদ্দেশ্য করে বললেন, শয়তান, এই জন্য বলি, জিনের বাচ্চা হয়ে কেন অন্যায়ভাবে বিচার করছে, কেন নিজের ক্ষমতা দেখাচ্ছে, তার অনেক কঠিন শাস্তি হবে। তার আগে আসল জিনের বাচ্চাকে আগে মুক্ত করে নিয়ে আসি। এই বলে আয়েশা পরি ফাতেমা পরীকে লাঠিটা দিয়ে বললেন, ফাতেমা, লাঠিটা তোমার কাছে রাখো আর ওকে ধরে রেখো, আমি জিন বাচ্চাকে মুক্ত করে নিয়ে আসছি। ওকে ধরে রেখো যেন পালাতে না পারে, ওর একটা ফয়সালা আজকেই হবে। এই বলে ফাতেমা পরীকে লাঠিটা দিয়ে আয়েশা সবার কাছে শুনলেন আসল জিন বাচ্চা কোথায় বন্দি আছে। সবার কাছে ঠিকানা নিয়ে আয়েশা পরি চলে গেলেন সেখানে। সেই জায়গায় যাবার পর দেখলেন জায়গাটা একটা জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটা খাঁচা। সেই খাঁচার ভেতরে বসে আল্লাহর নামে জিকির করছে সাদা পাঞ্জাবি পরা সুন্দর দেখে একজন বৃদ্ধা জিন। ওনাকে দেখে আয়েশা বুঝতে পারেন এইটাই জিনের বাচ্চা। এই জিনের বাচ্চাকে আয়েশা দেখিয়েছিলেন ছোটবেলায়, তার চেহারাটা সঠিক মনে নেই। আয়েশা জিনের বাচ্চার কাছাকাছি যেতে দেখলেন সেখানে পাহারাদার আছে অনেক জিন। আয়েশাকে দেখে সেই জিনেরা বললেন, কে তুই, এখানে কি চাইছিস? ওদের কথা জবাবে আয়েশা পরি বললেন, আমার জিনের বাচ্চাকে চাই, ওনাকে মুক্তি করতে চাই। আয়েশার এমন কথায় খাঁচার ভিতর থেকে জিনের বাচ্চা আয়েশার দিকে তাকালে আয়েশা মাথা নিচু করে সম্মান জানান ও সালাম দেন। আয়েশা পরি জিনের বাচ্চার উত্তর দেওয়ার আশায় বললেন, আপনি কোনো চিন্তা করবেন না বাচ্চা হুজুর, আল্লাহর রহমতে আমি আপনাকে মুক্ত করব। এই বলে আয়েশা পরি সামনের দিকে এগিয়ে যেতে সেই জিনেরা এসে আয়েশা পরীকে ধরলেন, আর তখনই শুরু হলো ওদের সাথে যুদ্ধ। আয়েশা পরি ওদের সাথে যুদ্ধ করতে একটু দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ ওরা বেশ কয়েকজন শক্তিশালী জিন ছিল। ওরা যতই শক্তিশালী জিন হোক, আয়েশা পরির কাছে হার মানতেই হবে। ওদের যুদ্ধ চলার কিছুক্ষণের মধ্যে আয়েশা পরি সবাইকে মেরে ফেলল। সবাইকে মেরে ফেলার পর আয়েশা পরি জিনের বাচ্চা খাঁচায় বন্দি সেটার কাছে যায় আর খাঁচাটা খুলে বাচ্চাকে মুক্ত করতে যায়। বাচ্চাকে মুক্ত করতে যেই না সে খাঁচায় হাত দিয়েছে, তখনই আয়েশা পরি চমকে উঠেছে। মনে হচ্ছে খাঁচায় হাত লাগার সাথে সাথে জ্বলে গেল। আয়েশার সাথে এরকম হওয়ায় বাচ্চা বললেন, এটা এভাবে খুলতে পারবো না, এই খাঁচাটা কিছু নাপাক খারাপ জিনিসের দ্বারা বন্ধ করা, কালো জাদু ও মায়াজাল করে এটাকে বন্ধ করা হয়েছে। এই খাঁচার মুখ খুলতে হলে পবিত্র জমজম কূপের পানি লাগবে। জমজমের পানি এনে এই খাঁচাতে ছিটিয়ে দিলে এই খাঁচাটা পবিত্র হয়ে যাবে, আর তখনই এটা খুলতে পারবেন। জিনের বাদশার কথা আয়েশা পরি তখনই রওনা করেন জিন রাজ্য থেকে আমাদের মানুষদের দুনিয়াতে সালাম দাদুর বাড়িতে। সালাম দাদু কবিরাজ, তাই দাদুর কাছে সবসময় জমজমের পানি থাকতো। আয়েশা দাদুর কাছে এসে সেই পানি নিয়ে আবারও চলে যায় সেই জিন বাদশার কাছে। সেখানে গিয়ে বাদশার কথা মতো জমজমের পানি ওই খাঁচাটার উপরে ছিটিয়ে দিলে তখন খাঁচার মুখ খুলতে পারে, আর সে খাঁচা থেকে মুক্ত হয় জিনের বাদশা। জিনের বাদশা মুক্ত হওয়ার আয়েশা পরি জিনের বাদশাকে নিয়ে চলে আসে সবার কাছে। আসল জিনের বাদশা আসছে দেখে সেখানে থাকা সকল জিনেরা মাথা নিচু করে সম্মান জানালেন। তখন জিনের বাদশা আদেশ করলেন, সকল জিনপরীকে এখানে হাজির হতে বলো। বাদশার কথা মতো মুহূর্তে সেখানে এসে হাজির হলেন সকল জিনপরী। তখন জিনের বাদশা তার চেয়ার মানে আসনে বসলেন। ওইদিকে তখন নকল যে জিনের বাদশা সে কান্না করতে করতে আসল জিনের বাদশাকে বললেন, ভাইজান, আমাকে মাফ করে দেন, আমি তো আপনারই ছোট ভাই, আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, এবারের মতো আমাকে মাফ করে দিন। তখন জিনের বাদশা বললেন, তোকে ছোট ভাই হিসেবে অনেক ভালোবাসতাম,
আমার রাজ্যর অনেক দায়িত্ব তোকে দিয়েছিলাম, সেই তুই কিনা পুরো জিন রাজ্যর বাদশা হবার জন্য আমার সাথে বেইমানি করলি। আমার লাঠিটা কেউ ধরার সাহস করতো না, কাউকে আমি লাঠিটা স্পর্শ করার অনুমতি দেইনি তুই ছাড়া। তোকে বিশ্বাস করে আমার লাঠিটা দিয়ে আয়, তুই আমার লাঠির সাহায্যে আমাকে বন্দি করে জিনের বাদশা সাজলি। তখন কিছু জিনেরা বাদশাকে বলেন, বাদশা হুজুর, ও আপনাকে বন্দি করে জিনের বাদশা হয়েছে। ও জিনের বাদশা হবার পর অনেকের উপর অন্যায় জুলুম করেছে, ওর জন্য অনেক জিন মারা গেছে। সবার কথায় জিনের বাদশা নকল বাদশাকে বললেন, তোর কারণে আমার রাজ্যের আজ এই অবস্থা, তোর মতো বেঈমানের বেঁচে থাকার অধিকার নেই। কথাটা বলে জিনের বাদশা আদেশ দিলেন ওকে হত্যা করার। জিন বাদশার আদেশে সেই নকল জিনের বাদশাকে হত্যা করা হলো। ওকে হত্যা করার পর আয়শাপুরী বাদশার লাঠিটা নিয়ে বাদশার সামনে গিয়ে মাথা নিচু করে বললেন, এই নিন বাদশা হুজুর আপনার লাঠি। আয়শার কথায় জিনের বাদশা তার লাঠিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। বাদশা হুজুর দাঁড়িয়ে আয়শাকে উদ্দেশ্য করে বললেন, আয়শাপুরী, আমি তোমার কথা শুনেছি। আমি জানি তোমার মতো শক্তিশালী চুরি এই দুনিয়ার যত জিনপুরি আছে তাদের মধ্যে কয়েকজনের হাতে আছে এই চুরি। তুমি এই চুরির শক্তি দিয়ে অনেক অন্যায় কাজ করতে পারো, কিন্তু করো না। আজ তুমিও ফাতিমা পড়ি আমার যে উপকার করলে তোমাদের এই উপকার আমার মনে থাকবে। তখন আয়েশা পড়ি খুশি হয়ে বললেন, বাদশা হুজুর, আমার একটা কথা জানার আছে। নার্গিস পড়ি কি আপনার মেয়ে? তখন জিনের বাদশা বললেন, না, নার্গিস পড়ি আমার ভাতিজি, আমার ছোট ভাই ওই বেঈমানটার মেয়ে। ওর মেয়ে ঠিক ওর মতো হয়েছে, নিজের ক্ষমতার অপব্যবহার করে। বাদশার মুখে এসব কথা শুনে আয়েশা পড়ি জিনের বাচ্চাকে সব ঘটনা খুলে বললেন। আয়েশা বললেন কিভাবে আমার বাবা সাপ মনে করে নার্গিস পরীকে হত্যা করেছে, কিভাবে আয়েশা পরী নার্গিস পরীও তার স্বামীকে মেরেছে। সব শুনে বাদশা হুজুর বললেন, আমি তোমার সব কথা শুনে যা বুঝলাম এতে তোমাদের কোনো দোষ নেই, তোমার কেউ দোষী ন তোমরা। আমি দুঃখিত আমার ভাইয়ের কারণে তোমরা জিনের বাচ্চাকে ভুল বুঝেছ। বাদশা হুজুরের কথা আয়েশা পরী বললেন, আমাদেরকেও মাফ করে দিন, আমরাও না বুঝে ভেবেছি জিনের বাচ্চা খারাপ। আপনার ভালো ব্যবহারে আমার আপনার প্রতি ভালোবাসা সম্মান বেড়ে গেল। এখন দয়া করে আমাদের বিদায় দিয়ে আমরা চলে যেতাম, আমার পরিবার হয়তো আমার জন্য চিন্তা করছে। তখন জিনের বাদশা বললেন, ঠিক আছে, তোমাদের আবারও ধন্যবাদ আমাকে মুক্ত করে দেওয়ার জন্য এবং আমার রাজ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাকে মুক্ত করায় তোমাদের দুজনকে ছোট ছোট উপহার দিলাম। এই বলে জিনের বাদশা দুইটা আংটি বের করে আয়েশাপুরী ও ফাতিমাপুরীকে দেন। ওদের আংটি দুটো দিয়ে বাদশা হুজুর বলেন, এই আংটির ক্ষমতা অনেক। আমার হাতের লাঠিটা দিয়ে যেমন কোনো জিনপরীকে স্পর্শ করলে তার শরীর অবশ হয়ে যাবে, সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, এই আংটি পাওয়ার সেই রকম। এই আংটি দিয়ে কোনো জিনপরীকে স্পর্শ করলে ও অবশ হয়ে যাবে আর নড়াচড়া করতে পারবে না। আবার দ্বিতীয়বার ওই আংটি দিয়ে স্পর্শ করলে ও নড়াচড়া করতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনকে শুধুমাত্র একবারে অবশ করা যাবে এই আংটি দিয়ে, একই জিনকে দ্বিতীয়বার অবশ করা যাবে না। আশা করি বুঝতে পারছো ও আমার উপহার পেয়ে খুশি হয়েছ। জিনের বাদশাহ হুজুরের এমন উপহার পেয়ে আয়েশাপুরী ও ফাতিমাপুরী খুব খুশি হয়ে যান। তখন আয়েশাপুরী জিন বাদশাহকে বলেন, বাদশাহ হুজুর, আমার একটা অনুরোধ আছে। আপনার দেয়া এই উপহারটা, এই আংটিটা আমার স্বামী নিশাদকে পরিয়ে দিতে চাই। ওর হাতে এই আংটিটা থাকলেও নিজেকে খারাপ জিনেদের হাত থেকে একটু হলে হেফাজত করতে পারবে, যদি আপনি অনুমতি দেন। আয়েশার কথা জিনের বাদশাহ বললেন, ঠিক আছে, তুমি তোমার স্বামীর হাতে এটা পরাতে পারো, শুধু ওকে বলো বাথরুমে গেলে আংটিটা খুলে রেখে যেতে। এখন তোমরা আসো, তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। জিন বাচ্চার এমন কথা ব্যবহারে খুশি হয়ে ফাতিমা পড়ি ও আয়েশা পড়ি বাচ্চাকে সালাম জানিয়ে চলে আসলো আমাদের বাড়িতে। আয়েশা পড়ি ফিরে আসতে দেখে আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে ফেলি। আয়েশাও কান্না করে। এদিকে তখন মা বলে, আল্লাহর কাছে শুকরিয়া, তোমাকে ফিরে পেয়েছি, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল বৌমা। তখন আয়েশা মাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর রহমতে আমি ফিরে এসেছি। তখন বাবা ফাতিমা পরীকে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব মা, তোমার সাহায্যে আমাদের বৌমা আয়েশা পরী ফিরে পেলাম পরীকে। তোমার এই উপকার কখনো ভুলবো না মা। তুমি মা মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসো। খুবই অকল্পনীয় বিষয় ছিল যে তুমি এসে আমাদের কিভাবে সাহায্যটা করবে। তখন ফাতেমা পড়ে আয়েশা পরীর কাছে এসে বললেন, আপনাদের বৌমা আয়েশা পরী আমার অনেক উপকার করেছে। আজ আয়েশা পরীকে উপকার করে নিজেকে একটু হালকা লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন,
আমি মাঝে মধ্যে আসবো আপনাদের কাছে। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ফাতেমা পরি। ফাতেমা পরি চলে যাবার পর সবাই ঘরে গেলাম। ঘরে গিয়ে আয়েশা আমাকে সে আংটিটা দেখিয়ে সব ঘটনা খুলে বললেন আর আংটিটা পরিয়ে দিলেন আমাকে। আয়েশা পরীকে ফিরে পাওয়ার আনন্দের মাঝে এই গল্পটা এখানে শেষ করলাম। সামনে হয়তো আবারও কোনো একদিন দেখা হবে আয়েশা পরীর নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। গল্পটা কেমন লাগলো জানাবেন সবাই।